আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো গল্প শুরু করার আগে আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। এই যে যারা এসে উল্টাপাল্টা কমেন্ট করেন, প্লিজ এই কাজটা করবেন না, প্লিজ এই ক্ষতিটা করবেন না। একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে, অনেকটা কষ্ট হয়, ঠিক আছে? প্লিজ কেউ এই কমেন্ট করবেন না, এই ধরনের কমেন্ট। যদি পারেন তো ভালো একটা কমেন্ট করবেন, না পারলে তো কমেন্ট করবেন না। আরেকটা কথা আপনাদেরকে ক্লিয়ার করছি, সেটা হচ্ছে যে বিভিন্ন চ্যানেল আছে গল্পে, সবাই কিন্তু গল্প লেখে না। সবাই বিভিন্ন লেখিকার বা লেখকের গল্প কালেক্ট করে কিন্তু লেখাগুলো এডিট করে নিজের ভয়েস দিয়ে তারপর কিন্তু আপলোড করে, ঠিক আছে? আমিও কিন্তু তাই করি। এমন না যে আমি অন্যের ভয়েসের গল্পটাই নিয়ে এসেছি তাহলে ওটাকে চুরি বলে। যে আপুটা এরকম একটা কমেন্ট করেছেন তাকে উদ্দেশ্য করে বলছি, যেখানে আমি আমার নিজের ভয়েস দিয়ে গল্প আমার চ্যানেলেই আমি আপলোড করেছি, সেখানে এটাকে চুরি বলেন কিভাবে বলেন তো? দেখা যায় যে এক গল্প বিভিন্ন চ্যানেলে আপলোড করছে, তো এটা হতেই পারে। যার কাছে যেরকম ভালো লাগে সে সেরকম গল্পই শেয়ার করে। তো এখানে এসে ওই যে উল্টাপাল্টা কমেন্ট করেন যে কার্ডটা চুরি করে এনে দিয়েছি, ওই চ্যানেলের গল্প চুরি করে এনে দিয়েছি, প্লিজ এরকমটা করবেন না। এরকম করলে চ্যানেলের রিচ ডাউন হয়ে যায়, এঙ্গেজমেন্ট কমে যায়। পারলে একটা গঠনমূলক কমেন্ট করবেন, না পারলে কমেন্ট করবেন এরকম উল্টাপাল্টা করে আমার ক্ষতি করবেন না, প্লিজ। আপনাদের কাছে হাত জোর করে বলছি। সরি এতক্ষণ আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করার জন্য, আর আপনাদের ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। চলেন তাহলে গল্প শুরু করি। বিয়ের 2 বছর পর দেশে ফিরে আদ্রিস দেখে তার বউর বিয়ে হচ্ছে অন্য কোনো পুরুষের সঙ্গে। বউ বেশি আদ্রিতার পাশে বসে থাকা বরকে কবুল বলার আগেই কেউ গুলি করে তার কবুল বলাটা বন্ধ করে দেয়। বর তার আসন থেকে মাটিতে নুয়ে পড়ে। পাশে বসে থাকা আদ্রিতার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। হঠাৎ করে ঝড়ের বেগে এসে কেউ তার চুলগুলো টেনে ধরে। আদ্রিতার ভেতর কোনো সাহস নেই চোখ তুলে ওই ভয়ঙ্কর চেহারার দিকে তাকাবে। আমার বুক খালি করে তুই কীভাবে বসে যে কারোর সাথে বসতে পারলি? কিভাবে পারলি? আদ্রিসের চিৎকার শুনে আদ্রিতার বাবা দৌড়ে আসে। তিনি চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। আমার স্ত্রীকে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার কথা কিভাবে চিন্তা করলেন আপনি? আদ্রিতার বাবা দৌড়ে আসেন। কিসের বউ? গত 2টা বছর তোমার কোনো খোঁজ নেই। তোমাকে আমার মেয়ে ডিভোর্স দিয়ে দিয়েছে। আদ্রিস এখনও আদ্রিতার চুল ছাড়েনি। সে আদ্রিতাকে বসা থেকে উঠিয়ে দাঁড় করায়। কে দিয়েছে ডিভোর্স? কে দিয়েছে? আমি দিয়েছি? আমি সাইন করেছিলাম? এই আদ্রিতা, বলছিস না কেন তোর বাপকে? আমার স্ত্রী তুই, তোকে কিভাবে আমি বেঁচে থাকতে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার কথা কল্পনা করলো সে? এই আসর কিসের? আদ্রিতা কিসের বল? আদ্রিতা কিছু বলতে পারছে না, চোখ বেয়ে শুধু গড়িয়ে পড়ছে পানি। আদ্রিস ফিরে তাকায়, তখনও আদ্রিতার চুল তার হাতের মুঠোয়। আদ্রিতা কিছু বলতে পারছে না, তার মাথা থেকে হয়তো চুলগুলো সব খুলে আসতে পারে। এই সবাই এদিকে তাকা, আমার দিকে তাকা। আমি আদ্রিস খান, আমার স্ত্রী, এই মেয়ে আমার স্ত্রী। 2 বছর আগে সমস্ত রকম নিয়ম মেনে এই মেয়েকে আমি বিয়ে করেছি। এই মেয়ের পুরোটা আমার সম্পত্তি। আমার স্ত্রীকে আমার অনুমতি ছাড়া বিয়ে দেওয়ার সাহস কার? আমার সামনে আয়, এক্ষুনি আয়। আদ্রিতা এবার আদ্রিসের হাতে নিজের হাত রাখে। আদ্রিস আদ্রিতার দিকে তাকায়। কি হয়েছে? আমি আপনারই আছি, কিছু হয়নি আমার। এই বিয়ে হওয়ার আগে আমি মরে যেতাম। ছেড়ে দিন আমাকে, প্লিজ। বন্দুক নামান, চলুন আমি আপনার সঙ্গে যাচ্ছি। আদ্রিতার কথা শুনে তার বাবা এগিয়ে আসে। আদ্রিতা মা, এসব কি বলছিস তুই? এই সাইকোর সঙ্গে তোকে আমি যেতে দেব না। যে বিয়ের দিন নিজের বউকে রেখে চলে যায়, 2টা বছরে তুই মরে গেছিস না বেঁচে আছিস তার কোনো খোঁজ নেয় না, সেই রকম একটা ছেলের সঙ্গে তোকে আমি কিভাবে যেতে দেব? আদ্রিতা শান্ত কণ্ঠে বলে, উনি আমার স্বামী বাবা। তোমাকে আমি বলেছিলাম, আমার স্বামী ফিরে আসলে পৃথিবীর কোনো শক্তি তার কাছে যাওয়ার থেকে আমাকে আটকাতে পারবে না। ও চলে এসেছে, আমাকে অন্য কারোর হতে দেয়নি। তোমাকে আমি বলেছিলাম। আদ্রিস এখনও রাগে কাঁপছে। আদ্রিতার রাগে কাঁপতে থাকা আদ্রিসকে জড়িয়ে ধরে। আদ্রিতা জড়িয়ে ধরার মুহূর্তে আগুন থেকে পানি হয়ে গেল আদ্রিস। সমস্ত রাগ যেন উধাও হয়ে যাচ্ছে। প্লিজ শান্ত হন, আমি আপনারই আছি, শান্ত হন, প্লিজ শান্ত হন। আদ্রিস হাত নামিয়ে নেয়। আদ্রিতা তার থেকে বন্দুকটা নিয়ে নেয়। শান্ত হন। আদ্রিতার গাল ধরে নিজের অনেক কাছে নিয়ে আসে। উপস্থিত সবার সামনে আদ্রিতার ঠোঁট আঁকড়ে ধরে। আদ্রিতা বাধা দেয় না। সবাই হা করে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আদ্রিস তার বউকে কোলে তুলে নেয়। আমার হৃদয়কে বুক থেকে কেড়ে নেওয়ার সাহস কারণ নেই, পৃথিবীর কারণ নেই। তুই আমার রে, শুধুমাত্র আমার বউ তুই। কেন তোকে অন্য কারোর জন্য বউ সাজতে হলো কেন? আমি এটা মানতে পারছি না। আমার মাথার প্রতিটা শিরা উপশিরা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আমি মানতে পারছি না। আদ্রিতা কিছু বলে না।
লোকটার বুকে নিজের মুখ লুকায়, জড়িয়ে নেয় দু হাতে তার পাগল বরটাকে, যে কিনা এখনও কাঁপছে, রাগে কাঁপছে। আদ্রিতাকে নিয়ে বেরিয়ে আসে। তার পেছনে থাকা গার্ডগুলো আদ্রিতার জন্য সেজে থাকা বরকে তুলে হসপিটালে পাঠায়। একটা কালো গাড়ি দাঁড়ানো বাড়ির সামনে। আদ্রিস পকেট থেকে চাবিটা বের করতে বলে একজন গার্ডকে। গার্ড মাথা নামিয়ে আদ্রিসের পকেট থেকে চাবিটা নিয়ে নেয়, তারপর গাড়ি আনলক করে। আদ্রিস গাড়ির পেছনে বসে পড়ে আদ্রিতাকে নিয়ে। আদ্রিস চোখ বন্ধ করে নেয়। তার জীবনটা এখন তার কোলে বসে আছে, তার জীবন, তার স্ত্রী। আদ্রিতা ভাবতে পারছে না আর একটু হলে মেয়েটা অন্য কারোর হয়ে যেত। আদ্রিতাকে হারানোর কল্পনাও আদ্রিসকে ভয়ানক বানিয়ে দিচ্ছে। আদ্রিস নিচু হয়ে আদ্রিতার মুখের দিকে তাকায়। মেয়েটার কান্না থেমেছে, তবে চোখের কোণায় জমে আছে বিন্দু বিন্দু পানি। কিছু পানি শুকিয়ে গেছে। আদ্রিস এক হাত দিয়ে আদ্রিতার থুতনি ধরে উঁচু করে। আদ্রিতা সোজা ওই বাদামি চোখ দুটোর দিকে তাকায়। কাঁদবি না আর, তোর কান্না সহ্য হয় না। আমি তোর জীবনের সব। দেখ, আমি চলে এসেছি, কাঁদবি কেন? যদি দেরি করতেন তাহলে কি হতো? আদ্রিস আদ্রিতাকে আর কিছু বলতে দেয় না, দখল করে নেয় তার ঠোঁট। এসব বলতে নেই, তুই আমার, শুধু আমার, তোর স্বামী কখনো দেরি করতে পারে না। আদ্রিতা আদ্রিসকে জড়িয়ে ধরে। আপনাকে কল কতবার করেছি, গত 2টা বছর ধরে কল করছি, কেন ধরেন না আমার ফোন? আমার কষ্ট হয়। আব্বা বলেছিল এবার আমার কোনো কথা শুনবে না। আপনি কেন আসেননি? আদ্রিতার অভিযোগগুলো শান্তভাবে শুনছে আদ্রিস। তার বুকটা এখন ঠান্ডা, তার স্ত্রী তার সঙ্গে আছে। এখন তার রাগ হচ্ছে না। পিচ্চি বউর সব রকম অভিযোগ সে শুনছে। আসলেই তো সে এই 2টা বছর পিচ্চি বউটাকে ভীষণ জ্বালিয়েছে, কিন্তু তারও যে কিছু করার ছিল না। আদ্রিস তার অভিযোগ করতে থাকা স্ত্রীর কপালে চুমু খায়, হাত দিয়ে চুলের বাঁধন আলগা করে দেয়। নাক গুজে চুলে, তুই যদি জানতি রে জান আমি ঠিক কেমন সময় পার করেছি এই 2 বছর ইতালিতে, তাহলে তোর অবস্থা এখন আরও খারাপ হয়ে যেত। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, তোকে সময় মতো উঠিয়ে আনতে পেরেছি। আদ্রিস আদ্রিতার শাড়ির আঁচলটা ঘুরিয়ে হাত ঢেকে দেয় আর নিজের বাহুডোরে আরও শক্ত করে জড়িয়ে নেয়। আদ্রিতা এখনও ফোপাচ্ছে। অভিযোগ, হাজারটা অভিযোগ, যার কোনো শেষ নেই। ক্লান্ত শরীর নিয়ে আদ্রিস সমস্ত অভিযোগ শুনছে। আদ্রিতাদের বাড়িতে আদ্রিতার বড় চাচা শওকত হোসেন আর বাবা মিজান আলী দুজন বসে আছেন। আমার মান সম্মান সব মাটিতে মিশিয়ে গেল মিজান। তুই যখন জানতি তোর জামাই চলে আসবে তখন বিয়ে দিতে রাজি হলি কেন? ভাইজান, আমি জানতাম না। 2 বছর ধরে আদ্রিস হাওয়া। আমার মেয়েটাকে বিয়ে করেই সে দেশ থেকে চলে গেছে। ও নাকি বিয়েতে রাজি ছিল না। ওর মা বাবাই আমাকে বলেছে মেয়েটার জীবন নষ্ট না করে মেয়েটাকে আবার বিয়ে দিতে। সবাই আমাকে একটাই কথা বলেছে, কিন্তু শুধু মেয়েটাই রাজি হতো না। মেয়ের সম্মতি না নিয়ে বিয়েটা দেওয়ার চেষ্টা করা উচিত হচ্ছিল না। আমি কি করব? তুমি আমার থেকে বেশি পাগল ছিলে। উকিলের ছেলে এরকম আর পাবো না। এক বাপের এক ছেলে, তুমিই তো বেশি পাগল ছিলে। বাহ, আর আদ্রিতার বিয়েটা আদ্রিসের সঙ্গে কে দিয়েছিল? আমি। ভাইজান, আমি ভুল করেছি বলেই তো সবটা ঠিক করতে চাইছিলাম। মিজান আলীর কথার মাঝে সেখানে আসে আদ্রিতার মা জাহানারা বেগম। হ্যাঁ, তাই তো, তুমি সব ঠিক করেছিলে। হ্যাঁ, একটা বিয়ে থাকা অবস্থায় মেয়েকে আরেকটা বিয়ে দিতে বড্ড ভালো কাজ করছিলে তুমি কেন বেরিয়ে এসেছো? একটা কথা বলার জন্য বেরিয়ে এলাম। আদ্রিসের সঙ্গে বিয়ের দেওয়ার আগেও তুমি আদ্রিতার একটা কথা শোনোনি। আমার 16 বছরের নাবালিকা মেয়েকে এক প্রকার জোর করে বিয়ে দিয়ে দিয়েছো। এরপর যখন আদ্রিস চলে গেল আমার বাচ্চা মেয়েটাকে ধৈর্য ধরার অনুরোধ করলেন। তারপর আমার বাচ্চাটা নিজের অজান্তে যখন স্বামীকে ভালোবাসা ধরল, তখন আদ্রিস দেশে ফিরছে না বলে তাকে আবার নতুন বিয়ে দেওয়ার জন্য জোর করলেন। এবার আমার মেয়েটাকে ছেড়ে দিন ওর অবস্থায়। মেয়েটা আমার অনেক কষ্টে ছিল। এখন ওর স্বামী এসেছে, আপনি আর কোনো সমস্যা করবেন না। আমার মেয়ের জীবনে এবার দখল দিলে আপনাকে আমি দেখে নেব। জাহানারা বেগম কথাগুলো বলে সেখান থেকে রেগে চলে যায়। খানবাড়িতে আদ্রিসের কালো গাড়িটা মেন গেট দিয়ে বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সব গার্ড মাথা ঝুঁকিয়ে আদ্রিসকে সম্মান জানায়। আদ্রিস তার বউকে পাজো কোলে তুলে বাড়ির ভেতরে নিয়ে আসে। আশরাফ খান আর মাধবী বেগম বসেছিলেন লিভিং রুমে। তাদের মনটাও খারাপ। তাদের বাড়ির বড় বউকে কিনা আজ নতুন করে বিয়ে দেওয়া হচ্ছে। তারা সবই জানতো, কিন্তু কি করবে, ছেলের কোনো খোঁজ নেই। তারা তো ধরেই নিয়েছিল যে ছেলে তাদের বউকে হয়তো চায় না, জোর করে বিয়ে দিয়েছিল সে সময়। হঠাৎ করে সদর দরজা দিয়ে আদ্রিসকে প্রবেশ করতে দেখে আদ্রিতাকে কোলে নিয়ে। তারা অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে দুজন। আদ্রিস, তুই আদ্রিতাকে কোথায় পেলি? পরে কথা বলছি মা, এখানেই বসো, আগে আমার বউকে ঘরে রেখে আসি। আদ্রিতা ঘুমিয়ে গেছে কাঁদতে কাঁদতে। তার উপরে এই বিয়ে করবে না বলে সে একদিন ধরে না খাওয়া, কিন্তু শেষমেশ বাবার ব্ল্যাকমেইলের সামনে সে বউ সেজে অন্য পুরুষের পাশে বসতে বাধ্য হয়। আদ্রিস আদ্রিতাকে নিয়ে রুমে চলে যায়। এই রুমটা গত 6 মাস কেউ আসে না। গত 6 মাস এই রুমে কোনো মানব ঘুমায় না।
তার ছোট্ট বউটা যখন 6 মাস আগে বাবার সঙ্গে এ বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, তারপর থেকে কখনো আর কেউ এই রুমে আসেনি। তার মায়াবিনী কত কষ্ট করেছে এই 2 বছর। যদিও সে জানতো না তার স্বামী কোথায়, কিন্তু আদ্রিস ঠিকই জানতো তার বউ কোথায় কি করছে। ততক্ষণ পর্যন্ত সে জানতো যতক্ষণ পর্যন্ত সে তার জ্ঞানে ছিল। আদ্রিতার মুখটা ভীষণ মায়াবী দেখাচ্ছে। সে এই মুহূর্তে গভীর ঘুমে আচ্ছন্ন। কিছুক্ষণ আদ্রিতার মুখের দিকে তাকিয়ে থেকে আদ্রিস খেয়াল করে আদ্রিতার পরনে সেই শাড়ি গয়না। মাথায় হঠাৎ করে রক্ত উঠে গেল। মনে হচ্ছে যেন এই পুরো পৃথিবী সে পুড়িয়ে দেবে। এই শরীর অন্য কেউ স্পর্শ করলে কি হতো? তার হৃদয়টা বুক থেকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। আদ্রিস দ্রুত উঠে নিজের কাবার্ডে যায়। সেখানে আদ্রিতার আগের কিছু জামা আছে, কিছু গেঞ্জি, কিছু প্লাজো। আদ্রিস সেখান থেকে গেঞ্জি আর প্লাজো নিয়ে আদ্রিতার কাছে আসে। আদ্রিতার পরনের গয়নাগুলো ধীরে ধীরে খুলে ফেলে। তারপর আদ্রিতার পরনের শাড়িটা এবং যা যা ছিল আদ্রিতাকে জামা পরিয়ে দেয় আদ্রিস। তারপর সেই শাড়ি সহ বাকি সব কিছু একটা ময়লা ফেলা টিনের ডাস্টবিনের ভেতর নেয়। আদ্রিতাকে রেখে সে রুম থেকে বেরিয়ে আসে। আদ্রিসের বাবা মা এখনও সেখানেই বসেছিল। তারা চিন্তিত ছিল আদ্রিতাকে নিয়ে। আদ্রিসকে নামতে দেখে আদ্রিসের মা মাধবী বেগম উঠে দাঁড়ায়। কী রে আদ্রিস, আমার আদ্রিতা কই? ও তোমার নয় মা। যদি ও তোমারই হতো তাহলে তুমি ওকে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার কথা চিন্তা করতে না। আদ্রিস কথাগুলো বলে ডাস্টবিনটা রেখে এটার ভেতর আগুন ধরিয়ে দেয়। আদ্রিসের বাবা দাঁড়িয়ে পড়েন। এগুলো কি করছিস বাবা তুই? আমার কাছে এসো না, তাহলে এই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়বে। আরে বাবা তুই শান্ত হ। কিন্তু এই মুহূর্তে তারা কেউ আদ্রিসের কাছে যাওয়ার ভুল করবে না, কারণ তারা জানে আদ্রিস এখন তার ভয়ানক রূপে আছে। চোখের সামনে শাড়ি গয়না পুড়ে ছাই হয়ে গেল। আগুন জ্বলতে জ্বলতে এক পর্যায়ে নিভে যায় নিজেই। তখন আদ্রিসের রাগটা একটু কমে। আদ্রিস গিয়ে সোফায় বসে। বলো, আমার বউকে আমার অনুমতি ছাড়া বাড়ি থেকে নামতে দিলে? তুই যেদিন বিয়ে করার পর যে বাড়ি ছাড়লি, একটা বার আদ্রিতার খোঁজ নিয়েছিস? মেয়েটা তোকে ফোন করেছে দিনের পর দিন, রাতের পর রাত, তুই তুললি না। তুই ওর সঙ্গে জীবনে কথাই বলিসনি। বিয়েতে তোর মত ছিল না। আমরা তো ভেবেছিলাম তুই হয়তো ঘাড়তারামি করছিস। আমি যাই করি না কেন, আমার বউকে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার ক্ষমতা কেউ রাখে না যতক্ষণ পর্যন্ত আমি তাকে ডিভোর্স দিইনি। ওর বাবাকে ঠেকাওনি কেন? কোন মুখ নিয়ে ঠেকাবো? 2টা বছর কত সময় জানিস তুই? তুই দেখেছিস আদ্রিতার কান্না? ছোট্ট মেয়েটার জীবন তোর হাতে তুলে দিয়েই পাপ করেছি আমি। পাপ করে ভালো করেছ। প্রায়শ্চিত্ত করার সুযোগ দেব না। আদ্রিস চলে যায় ওপরে। আশরাফ খান মাধবী বেগমকে উদ্দেশ্য করে বলে, ছেলেটা হাত থেকে পুরোটা বেরিয়ে গেছে। হ্যাঁ, তোমার লাই পেয়ে পেয়ে। আমি ওকে বিয়ে দিতে জোর করেছিলাম না। তোমায় বলেছিলাম আদ্রিস যখন এখন বিয়ে করতে চাইছে না তখন বিয়েটা দিও না। বিয়ে তো দিয়েছি, এখন তো মেয়েটাকে সে মুক্ত করতে পারে। তুমি আদ্রিসের চোখে রাগ দেখনি, সে মোহ দেখনি? ও পাগল হয়ে গেছে আদ্রিতার জন্য। আদ্রিতাকে না দেখলে হয়তো সব কিছু ধ্বংস করে দেবে এমন ভাবর। তোমার ছেলেকে আমি বুঝি না। আদ্রিতা নিঃশব্দে ঘুমিয়ে আছে। হয়তো বহুদিনের ক্লান্তি তার চোখে ভর করেছে। আদ্রিস আদ্রিতার কাছে গিয়ে বসে। মনে পড়ে যায় 2 বছর আগে বিয়ের দিনের কথা। এই চোখ দুটোই ছিল ব্যথা, নিজের ঘর ছাড়ার যন্ত্রণা। আদ্রিতাকে দেখিয়ে বোঝা যাচ্ছিল ছোট্ট মেয়েটাকে হয়তো ভুলিয়ে ভালিয়ে বিয়ে দেওয়া হয়েছে। যেখানে বিয়ের আসল মানেই মেয়েটা জানে না, সেখানে তাকে একটা পূর্ণবয়স্ক ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। ওই কঠিন মানুষটার কঠিনতা কিভাবে এই ছোট্ট মেয়েটা সহ্য করবে, এটাও হয়তো কেউ চিন্তা করেনি। বিয়েতে কোনো মত ছিল না আদ্রিসের। একে তো সে এখন বিয়ে করতে চায় না, তার উপর তার থেকে গুণে গুণে 12 বছরের ছোট। মেয়েটার বাড়ি গ্রামের দিকে হওয়াতে হয়তো বাল্যবিবাহের শিকার সে। আদ্রিতাকে প্রথম দেখার পর আদ্রিসের মাথায় একটা কথা এসেছিল, এই মেয়েটা আমার না হয়ে যদি অন্য কারোর হতো। এই কল্পনা তাকে রাগান্বিত এবং হিংস্র করে তুলেছিল, যার ফলে সে বিনা বাধা বিয়ে সম্পন্ন করে। বিয়ে করে আদ্রিতাকে বাড়িতে আনার পর চারদিকে গার্ড দেখে মেয়েটা একটু ভয় পেয়ে যায়। তবে মাধবী বেগম নতুন বউকে নিয়ে ছেলের ঘরে দিয়ে আসে। আদ্রিতা পুতুলের মতো বসেছিল বিছানার এক কোনায়। আদ্রিস রুমে এসে দেখে আদ্রিতা বসে আছে। আদ্রিসকে দেখে একবার মাথা উঠিয়ে আবার মাথা নামিয়ে নেয়। আদ্রিস পাশ থেকে একটা চেয়ার টেনে আদ্রিতার ঠিক সামনাসামনি বসে। আদ্রিসের চাহনি এই মুহূর্তে ঠিক কী রকম সেটা বোঝার ক্ষমতা আদ্রিতার নেই, তবে ভেতর ভেতর আদ্রিতার ভয় করছে। পকেট থেকে সিগারেট বের করে সেটা জ্বালিয়ে নেয় আদ্রিস। আদ্রিতার বরাবরই সিগারেট সহ্য হয় না। আদ্রিতা কাশি শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর আদ্রিস সিগারেট নিভিয়ে দেয়। মেয়েটা এই সামান্য ধোঁয়া সহ্য করতে পারছে না। আদ্রিস তাকিয়ে দেখছে, কি মায়াবী। তবে এটাই ছিল তাদের 2 বছরের ভেতর শেষ দেখা। সেই রাতে ওই সময় আদ্রিস কাবার থেকে জ্যাকেট নিয়ে বেরিয়ে যায়, আর ফিরে না। বিয়ের দিনের কথা মনে করেই একটা দীর্ঘশ্বাস ফেলে আদ্রিস। ক্লান্ত সে। আদ্রিতার ছোট্ট শরীরটা নিজের বুকের মাঝে নিয়ে নেয়।
আদ্রিতাকে সেদিন যেমন রেখে গিয়েছিল তখন তার থেকে একটু পরিবর্তন হয়েছে। আদ্রিতার হাতে তার নামের চুড়ি, হাতগুলোর চেহারায় 18-এর ছাপ বোঝা যাচ্ছে। সেই বাচ্চা বাচ্চা মুখটা এখন মেয়েলি মুখে পরিণত হয়েছে। আদ্রিতার শরীর থেকে ভেসে আসছে মাতাল করা ঘ্রাণ, যে ঘ্রাণ নেওয়ার এক এবং এক মাত্র অধিকার শুধুমাত্র আদ্রিসের আছে। আমি আজ শান্তিতে ঘুমাতে চাই। তোমার জন্য আমার মোহ কখনো কাটবে না। তোমার ভবঘুরে মোহিত হয়ে চিরজীবন কাটিয়ে দেব। চোখ বন্ধ করে নেয় আদ্রিস। আদ্রিতার চুলের মিষ্টি ঘ্রাণ তাকে শান্ত করছে। বুকের ভেতর যে আগুন জ্বলে যাচ্ছিল সেই আগুন নিভে গেছে। পরদিন সকালে আদ্রিতাদের বাড়ি যৌথ পরিবার। আদ্রিতার বাবা সকাল সকাল চা নিয়ে বারান্দায় বসেছে। গ্রামের মানুষ রাতে দ্রুত ঘুমায়, সকালে দ্রুত ওঠে। এমন সময় তাদের বাসায় পুলিশ আসে। পুলিশ দেখে আদ্রিতার বাবা অবাক হয়ে যায়। মিজান আলীর বাড়ি এটা? জি, আমি মিজান আলী। আপনার নামে উকিল সালাম হোসেনের ছেলেকে মারার চেষ্টা করার জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট এসেছে। মিজান আলী অবাক হয়ে উঠে দাঁড়ায়। কিন্তু আমি কিভাবে তার ছেলেকে মারার চেষ্টা করলাম জানি না। আপনি থানায় চলুন, বাকি কথা সেখানে হবে। আরে কিন্তু আমি এতক্ষণ আদ্রিতার চাচা শওকত হোসেন বেরিয়ে আসে। আরে অফিসার, আপনার ভুল হচ্ছে। কাল রাতে আদ্রিস খান গুলি চালিয়েছিল, আমার ভাই নয়। যা প্রমাণ কোর্টে দিবেন বা উকিল নিয়ে আসুন। পুলিশ মিজান আলীকে নিয়ে যায়। সকাল সকাল জানালার পর্দা জানালা থেকে সরানো থাকার ফলে আলো এসে লাগলো আদ্রিতার মুখের উপর। ঘুমন্ত অবস্থায় চোখ বন্ধ করে নিজের আরামের জায়গায় খুঁজছে আদ্রিতা। পেছন থেকে ফিরে আদ্রিসের বুকে গিয়ে মাথা ঠেকেছে। সেখানেও বালিশ খুঁজছে মেয়েটা। বুকের উপর কারো নড়াচড় অনুভব করে আদ্রিস চোখ খুলে তাকায়। মাথা উঠিয়ে দেখে তার বউ তার বুকে আরামের একটা জায়গা খুঁজছে ভালো ঘুমের জন্য। আদ্রিসের ঠোঁটের কোণায় ফুটে ওঠে হাসি, যে হাসি সচরাচর দেখা যায় না। আদ্রিতা আবার ঘুমিয়ে গেছে। আদ্রিস আদ্রিতার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে, এতে করে ওর ঘুমটা আরও ভালো হোক। সারাটা রাত এই মেয়েটাকে দেখেছে আদ্রিস। ঘুম যেন এসেও আসেনি। চোখ বন্ধ করলে যদি স্বপ্নের মতো আদ্রিতা হারিয়ে যায়। কেন জানি না সেই কথা মনে হয়েছে বারবার। কালকের ঘটনা আদ্রিসকে ভয় পাইয়েছে। আদ্রিতার প্রতি তাকে আরও সতর্ক হতে হবে। মেয়েটাকে তার আরও লুকিয়ে লুকিয়ে রাখতে হবে। আদ্রিস আদ্রিতার মাথাটা ধীরে নিজের হাতের উপর নামিয়ে নিয়ে আসে। এরপর এক হাতে আদ্রিতার মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দেয়। আদ্রিতার মুখের উপর পড়ছে আলো। আদ্রিতা কপাল কুঁচকে নেয়। সূর্যের আলোর দিকে হাত বাড়িয়ে দেয়, আলো ঠেকে যায়। আদ্রিতার কপাল ঠিক হয়ে যায়। আদ্রিস হাত সরিয়ে নিলে মেয়েটা আবার কপাল কুঁচকে নেয়। আদ্রিস বিষয়টাকে ভীষণ উপভোগ করছে। তবে আদ্রিতার মুখের ভেতর সব থেকে সুন্দর হলো ওর দাঁতগুলো। আদ্রিতার হাসি একেবারে খরগোশের মতো। আদ্রিস আদ্রিতার থুতনি ধরে নিচের দিকে টান দেয়। এতে করে আদ্রিতার দাঁতগুলো দৃশ্যমান হয়। তবে এতে ঘুমন্ত আদ্রিতা বিরক্ত। আদ্রিসের হাত সরিয়ে নিচে বিছানার অন্যদিকে এসে ঘুমিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে ঘটে যাওয়া ঘটনা দেখে আদ্রিস অবাক। এক সেকেন্ডে মেয়েটা তার বুকের ভিতর থেকে বিছানার অন্য পাশে চলে গেল। আদ্রিস চিন্তা করতে লাগলো, কাল সময় মতো না পৌঁছালে এই মেয়েটা তার বুকে এভাবে কখনোই আসতো না। কালকের ঘটনা তার ব্রেনকে এত বাজেভাবে প্রভাবিত করেছে যে আদ্রিস কোনো মতে ভুলতে পারছে না। আদ্রিস শক্ত হাতে আদ্রিতাকে টান মারে। আদ্রিতা সোজা আদ্রিসের কাছে চলে যায়। ঘটনায় মেয়েটার ঘুম ভেঙে যায়। থতমত খেয়ে আদ্রিতা আদ্রিসের দিকে তাকায়। ঘুম ঘুম কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে? আদ্রিস রাগান্বিত কণ্ঠে উত্তর দেয়, তুই আমার সাথে লেপ্টে ছিলি, তাহলে দূরে সরে গেলি কেন? আদ্রিতা এমন গম্ভীর আর রাগান্বিত কণ্ঠ শুনে কিছুটা ভয় পেয়ে যায়। কিন্তু সে কি করেছে সে নিজেও জানে না। ঘুমের মধ্যে মানুষের ঠিক থাকে সে কি করে না করে। আমি কোথায় দূরে গেলাম? আদ্রিস শক্ত করে ধরে রেখেছে আদ্রিতার হাত। আদ্রিতা ধীরে বলে ওঠে, ব্যথা পাচ্ছি। কথাটা শুনে আদ্রিস আদ্রিতার হাতটা ছেড়ে দেয়। দূরে যাওয়ার কথা কল্পনাও করিস না। আমি কোথায় দূরে যাই? দূরে তো আপনি যান, এত দূরে যান যেখানে আমি চাইলেও যেতে পারি না। আদ্রিস আদ্রিতাকে নিজের বুকের মাঝে চেপে ধরে। আর যাব না, কোথাও যাব না। এমন একটা বউ থাকতে কেউ কোথাও কিভাবে যেতে পারে? আদ্রিতা মৃদু হাসে। তবে সেই হাসি আদ্রিস দেখতে পেল না। আদ্রিতাকে খুশি করা অনেক সহজ। ছোট ছোট বিষয় মেয়েটা খুশি হয়ে যায়। আদ্রিতা উঠে বসে বিছানায়। আদ্রিস আদ্রিতাকে উঠতে দেখে আদ্রিতার হাত ধরে টান দেয়। আমার খিদে পেয়েছে, টানাটানি বন্ধ করুন, আমি খেতে চাই, তাও ভাত খেতে চাই। আদ্রিস হাসি। সে আদ্রিতাকে ছেড়ে দেয়। আদ্রিতা উঠে ওয়াশরুমে যায়। আদ্রিতার যাওয়ার পর আদ্রিসের ফোন বেজে ওঠে। নাম্বারটা দেখে আদ্রিস একটু অবাক হয়। হ্যালো অফিসার, বলুন। স্যার, মিজান আলী আপনার শ্বশুর হয়? আদ্রিস দীর্ঘশ্বাস ফেলে, বলে, হ্যাঁ হয়, আমার শ্বশুর হয়, তবে না হলে ভালো হতো। স্যার, ওনাকে এই মুহূর্তে উকিল সালাম হোসেনের ছেলেকে মারার চেষ্টা করার অভিযোগে থানায় এনেছি, কিন্তু উনি বারবার আপনার কথা বলছে। আমার কথা কি বলছে? আপনি ওনার মেয়ের হাজব্যান্ড, তাই বলছে। আপনি যদি বলেন তাহলে ওনাকে ছেড়ে দেব।
শ্বশুরাব্বু তাহলে আমাকে খুঁজছে? মানে স্যার, এখন কি করব? আমি একটু পর জানাচ্ছি, ওনাকে ভালো একটা জায়গায় রাখুন। জি স্যার। কল কেটে যায়। বিছানা থেকে উঠে বসে আদ্রিস, শব্দ করে হেসে দেয়। শ্বশুরাব্বু, আপনার উকিলের ছেলে তো আমার থেকে 2 হাত বেড়ে গিয়ে কাজ করলো। ওয়াশরুম থেকে বের হয়ে আদ্রিসের এমন কথা শুনে কিছুটা অবাক হয়ে যায় আদ্রিতা। বাবার কি হয়েছে? কি করেছে উকিলের ছেলে? আদ্রিতার মিষ্টি কণ্ঠ শুনে আদ্রিস পেছনে ফিরে তাকায়। সদ্য গোসল হয়ে আসা মায়াবতীকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। ভেজা চুলগুলো তোয়ালে পেঁচানো। আদ্রিস এগিয়ে যায় ছোট বউটার দিকে। আদ্রিতা কিছুটা পিছিয়ে যায়, তবে আদ্রিস গিয়ে নিজের হাতের মাঝে নিয়ে নেয় আদ্রিতাকে। কোথায় পালাবি? পালাবো না তো। তাহলে পেঁচেছিস কেন? আদ্রিতা মাথা নামিয়ে নেয়। ভুল হয়ে গেছে। আদ্রিস আদ্রিতার থুতনি ধরে উঁচু করে। আদ্রিতার ঠোঁট দুটো দেখে। নিজের জিভা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিস। তুই এত মায়াবী কেন? আদ্রিতার হৃদস্পন্দন বেড়ে গেছে। আদ্রিস বউয়ের ভেতর যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে তা বুঝতে পেরে হাসে। আমার জান, নিচে যা, আমি আসছি। আদ্রিস ছেড়ে দেয় আদ্রিতাকে। আদ্রিতা ছাড়া পেয়ে দৌড়ে নিচে চলে যায়। পিচ্ছি একটা। আদ্রিস শাওয়ার সেরে নেয়। আদ্রিতা নিচে এসে দেখে সার্ভেন্ট খাবার রান্না করছে। আদ্রিতা গিয়ে বলে, কি রান্না করছো কাকি? বৌমা, কতদিন পর তোমাকে বাড়িতে দেখছি। আমিও অনেক দিন পর তোমাদের দেখছি। আজকে স্যার অর্ডার দিয়েছে আপনার পছন্দ মতো খাবার রান্না করতে। সত্যি? হ্যাঁ। এমন সময় মাধবী বেগম নেমে আসে নিচে। আদ্রিতা, কি করছিস মা? কিছু না মা, জিজ্ঞেস করেছি কি রান্না হচ্ছে। আয় আমার কাছে আয়, তোকে কতদিন দেখি না। আদ্রিতা গিয়ে শাশুড়িকে জড়িয়ে ধরে। আদ্রিস মা বাবার একমাত্র ছেলে, এজন্য একমাত্র ছেলের বউ হবার সুবাদে আদ্রিতা ভীষণ আদরে থাকতো এ বাড়িতে। নিজের মা বাবার অপূর্ণতা কখনো অনুভব করেনি আদ্রিতা এখানে। মাধবী বেগম আদ্রিতার মাথায় হাত বুলিয়ে দেয়। সরি আদ্রিতা। কেন মা? জানি না কেন, কিন্তু সরি। আদ্রিতা মাথা উঠায়। মা, তুমি সরি কেন বলছো? তুমি তো আমার ভালো মা। মাধবী বেগম ছেলের বউয়ের কপালে চুমু খায়। লক্ষ্মী বউ আমার তুই। এমন সময় আদ্রিতা জোরে টান খায়। আদ্রিতা গিয়ে সোজা আদ্রিসের বুকের উপর পড়ে। তুমি ওকে ধরবা না মম? তুমি ওকে বিয়ে দিয়ে দিচ্ছিলে আর একটু হলে। তুই বলবি আর আমি শুনবো? হ্যাঁ, শুনতে হবে, এটা আমার বউ। মাধবী বেগম ভেঙচি কাটে। আমি বিয়ে না দিলে বউ পেতি কই? আদ্রিস আদ্রিতাকে নিজের দিকে ফেরায়। ও পৃথিবীর যে প্রান্তেই থাকতো সেখান থেকেই তুলে আনতাম। আমার কলিজাটা আমার থেকে আলাদা করার সাহস কে দেখাবে? আদ্রিতা মাথা নামিয়ে নেয়। আদ্রিস আদ্রিতার ঘাড় ধরে বসে। আমার বউয়ের মাথা সব সময় উঁচু থাকবে। ব্যথা পাচ্ছে মেয়েটা। আদ্রিস ছাড়। আদ্রিস ছেড়ে দেয় আদ্রিতার ঘাড়। আদ্রিতা ব্যথা স্থানে হাত রাখে আর বিড়বিড় করে বলে, লোকটা পাগল। খাবার টেবিলে সবাই নিরিবিলি খাবার খাচ্ছে। এমন সময় আশরাফ খান ছেলেকে উদ্দেশ্য করে বলে ওঠেন, আদ্রিস আর কতদিন এরকম ছন্নছাড়া হয়ে থাকবে? অনেক তো বিদেশে নিজের অনেক বিস্তার ছড়ালে, এবার আমার কোম্পানিটার দিকে খেয়াল করো। আদ্রিস খাবার খেতে খেতেই উত্তর দেয়, ঠিক আছে, আজ থেকেই জয়েন হচ্ছি। কথাটা যেন মাধবী বেগমের হজম হলো না। তার ছেলে এত দ্রুত সব মেনে নিল, কিভাবে সম্ভব? তিনি একটু অবাক হয়েই তাকিয়ে আছে। আদ্রিস খাবারের আরেক লোকমা মুখে দিয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, মম, আমি তো এখন একটা বাচ্চা বউয়ের মালিক, তাই না? এখন ওকে যদি খেতে না দিতে পারি তাহলে সমস্যা। আদ্রিতা কেমন ভ্যাবলার মতো তাকিয়ে আছে। লোকটার কথা ছলছলা, ঠোঁট কাটা বটে। আদ্রিতা নিজের বরের এই পর্যন্ত যত কথাই শুনেছে সবই এরকম বেমানান। আদ্রিস তোমার সম্পদ দিয়ে আমার পরের বাকি 7 প্রজন্মের বংশধর বসে বসে খেতে পারবে, কথা সেটা নয়। কথা হলো আমি চাই আমার কোম্পানিটার দিকে নজর দাও। পাপা, সেটাই তো বললাম। মাধবী বেগম ছেলেকে একটু খোঁচা মারে। আদ্রিসের বাবা মনে হয় এত বছর তোমার ছেলে ইতালি থেকে টাকা ছুঁড়ে ছুঁড়ে মারতো আদ্রিতার যাবতীয় খরচের জন্য। এখন সে কিনা বলছে তার বউকে খাওয়াবে কি? আশরাফ খান স্ত্রীর দিকে তাকায়। সে জানে তার ছেলে কেমন চরমাতাল, তারপরও খোঁচা মারা কথা বলে। আদ্রিস মায়ের দিকে তাকায়। তুমি কি চাইছো? আমি এখন আদ্রিতার খাওয়া বন্ধ করে দিই? মাধবী বেগম এবার একটু চটে যায়। যদিও আদ্রিস মাকে চটানোর জন্যই কথাটা বলেছে। আমি সেটা কখন বললাম? তুই আমার পেটে হয়েছিস নাকি আমি তোর পেটে হয়েছি? এটাই সমস্যা। তুমি আমার মেয়ে হলে এত খোঁচা মারা কথা বলতে দিতাম না। আদ্রিসের বাবা, দেখেছ, তোমার ছেলের কান মুলে দেবো আমি। এদের দুজনের ঝগড়ার মাঝে বেচারা শ্বশুর আর বৌমা ফেসে গেছে। দুজনে নিরিবিলি খাওয়াটা এরা ভণ্ড করে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে আছে আদ্রিস। আদ্রিতা অনেক চেষ্টা করছে, তবে কোনোভাবেই টাই বাঁধতে পারছে না। শুনুন, দেখুন, হচ্ছে না, আমি পারি না। আপনি প্লিজ আজকে বেঁধে যান। আমি সত্যি বলছি, কাল থেকে আমি বেঁধে দেব, শিখে নেব মায়ের থেকে। আদ্রিস আদ্রিতার ঘাড় ধরে নিজের কাছে নিয়ে আসে। টুলে দাঁড়ানো ছিল আদ্রিতা, যার ফলে পা পিছলে যায়। আদ্রিস শক্ত করে আদ্রিতার কোমর জড়িয়ে ধরে যাতে মেয়েটা না পড়ে যায়। আদ্রিতার ঠোঁটে বৃদ্ধ আঙুল রেখে বলে, আমি চাই তুই আমাকে টাই বেঁধে দিবি, মানে দিবি।
এত কথা শুনতে চাই না, আজ থেকে দিবি মানে আজ থেকেই দিবি। আদ্রিতা চোখ ছোট ছোট করে নেয়। আদ্রিস আবার আদ্রিতাকে টুলে দাঁড় করিয়ে দেয়। শুরু কর, চেষ্টা করতে থাক। আদ্রিতা আরও 30 মিনিট চেষ্টা করার পর কোনো মতে টাইটা বেঁধে দেয়। যদিও ভালো দেখাচ্ছে না, তারপরেও কোনো রকম টাইটা বাঁধে। আদ্রিস আয়নার দিকে তাকা। প্রথমবার হিসেবে খারাপ না। আদ্রিতা ভেঙচি কাটে, তবে ভেঙচি কাটা শেষ হতে পারে না তার আগে আদ্রিস আদ্রিতার গাল চেপে ধরে আয়নার সঙ্গে পিন করে দেয়। আমার যাবতীয় সব কাজ তোর দায়িত্ব জান। তোর পছন্দ হলেও আমার কিছু করার নেই, আর পছন্দ না হলেও আমার কিছু করার নেই। আদ্রিতা আদ্রিসের শক্ত হাতে নিজের হাত রাখে। আমি কি করলাম আবার? আদ্রিস আদ্রিতার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। এই ঠোঁট শুধু আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, কোনো ভেঙচি কাটার জন্য নয়, বুঝেছিস? আদ্রিতা মাথা নামিয়ে নিতে গেলে আদ্রিস আরও জোরে ওর গলাটা চেপে ধরে। কি বলেছি? ঠিক আছে ছাড়ুন। আদ্রিস ছেড়ে দেয় আদ্রিতার গলা। আদ্রিতা গলায় হাত রাখে। মেরেই ফেলবেন কবে? না জান, তোকে মারবো না, তুই আমার প্রাণ ভোমরা। আদ্রিস আয়নার সামনে থেকে পারফিউম নিয়ে আদ্রিতার হাতে রাখে। নে দিয়ে দে। আদ্রিতা বাধ্য বউয়ের মতো সব কাজ করে দেয়। প্রথমবার আজ সে আদ্রিসের অফিস যাওয়ার সব কিছু গুছিয়ে দিল। প্রথমবার বলতে জীবনে প্রথমবার। একটু এলোমেলো হলেও সবটা গুছিয়ে দিয়েছে। রওনা হওয়ার আগে আদ্রিস আদ্রিতার কপালে চুমু খায়। শোন আমার জান, প্রতিটা বউ বর বাইরে গেলে বাড়িতে ফেরার সময় কিছু না কিছু আনতে বলে। তুইও বলবি আনতে। বল আজ কি আনবো? কিন্তু আমার তো কিছু লাগবে না। তোর কিছু লাগবে না সেটা দেখার সময় আমার নেই। আমি কি আনবো সেটা বল। আদ্রিতা এবার চিন্তা করে। ছোট্ট মাথায় আসে একটা বাচ্চা কথা। একটা বেলি ফুলের গাছরা। ঠিক আছে, কাল থেকে আমার লাঞ্চ তুই বানাবি। ঠিক আছে, আসি যান, নিজের খেয়াল রাখবি। আমার প্রাণ ভোমরায় কোনো আঁচ আসলে সেটা আমি সহ্য করব না। ঠিক আছে, এখন যান। আদ্রিস বেরিয়ে যায়। আদ্রিতা হাসে। পাগল, এমন পাগল আমি কোথাও দেখিনি। পুলিশ স্টেশনে মিজান আলী একটা রুমে বসে আছে। সেখানে একটা বিছানা আছে, ফ্যান আছে, যাবতীয় দরকারি প্রায় সবই আছে। মিজান আলী বুঝতে পারছে না তার এখান থেকে আদৌ ছুটি হবে কিনা। এমন সময় একজন জেল কর্মকর্তা আসে। এই যে মিজান আলী, আপনার সঙ্গে কেউ দেখা করতে এসেছে। মিজান আলী বসা থেকে উঠে দাঁড়ায়। নিশ্চিত আদ্রিস এসেছে। আমার মেয়েটা হয়তো জেনে গেছে তার বাবা জেলে আছে, তাই বলুন। কে এসেছে জানি না, এদিকে আসুন। জেল কর্মকর্তা মিজান আলীকে নিয়ে দেখা করার একটা জায়গা যায়। সেখানে দাঁড়িয়ে আছে আদ্রিতার মা। মিজান আলী দৌড়ে যায়। আদ্রিতার মা, তুমি এখানে? আদ্রিস আসেনি। আমার বেল হবে কখন আমি জানি না, আর এখানে তোমার বেল হবে কবে সেই খবর নিয়ে আসেনি। তাহলে কেন এসেছো? তুমি যে আসামি আমার, নিকে করেছিলাম তোমারে, তাই খাওয়া নিয়ে আসছি। খিদে লাগলেই খাইয়া নিও। আদ্রিতার মা, এমন বলছো কেন? আমি কি সবসময় এখানে থাকবো? দেখো তোমার কপাল, মেয়েটাকে টেনে হিঁচড়ে জোর জবরদস্তি করে যে ছেলের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলে সেই জাহিন তোমার বাবাজি, সেই তোমার বিপক্ষে কেস ঠুকেছে। এবার বুঝো ঠেলা। তুমি ভুল বুঝছো। হয়তো জাহিন আদ্রিসের বিপক্ষে কেস দিতে চেয়েছিল, আর জেল কর্তৃপক্ষ ওকে ভয় পায়, তাই আমাকে ধরে এনেছে। হ্যাঁ, তুমি বললে আর ওই রকমই হয়ে গেল। লজ্জা লাগা উচিত। আমার মেয়েটা নেহাত ভালো মেয়ে। আমার বাপ যদি তোমার মতো হতো না, তাহলে তাকে আমি তেজ্য বাপ করতাম। আদ্রিতার মা, তুমি বেশি কথা বলো। বলছি না আর কথা। নাও খাবার। যাচ্ছি আমি। আদ্রিতার মা খাবারের বাটি রেখে বেরিয়ে যায়। মিজান আলী আবার সেখানে চলে আসে যেখানে সে ছিল। খিদে তার পেয়েছে, তাই স্ত্রী এর আনা খাবারটা খেয়ে নেয়। টেক কেয়ার হসপিটাল। সালাম হোসেনের ছেলে জাইন হসপিটালের বেডে শুয়ে আছে। হাতে গুলি লাগায় তেমন কোনো সমস্যা হয়নি। এখন বেশ সুস্থ আছে সে। সালাম হোসেন চেয়ারে বসে আছে। নার্স ছেলেকে খাবার খাইয়ে ওষুধ দিয়ে বেরিয়ে যায়। জাহিন বাবা, কাল তুমি বাসায় যেতে পারবে? না, পারবো না। মানে আমি বাসায় না, আমার বাসায় যাব। কিন্তু কেন? অলমোস্ট একটা তাজা হরিণকে শিকার করে ফেলেছিলাম। আমার শিকার আমার মুখ থেকে কেড়ে নিয়ে গেল আদ্রিস খান। তুমি কি ভাবছো এত তাড়াতাড়ি আমাকে ছাড়বো? তুই কি বলছিস বাবা এগুলো? আদ্রিতার দিকে চোখ দিস না। আদ্রিস ভীষণ ভয়ানক, তুই যতটা জানিস না, ওর তার থেকেও বেশি ভয়ানক। জাহিন বাবার দিকে তাকায়। হোক সে ভয়ানক, তার থেকে ভয়ানক হব। প্রয়োজনে কেড়ে নেব, তাও ওই আদ্রিতাকে আমিই ভোগ করব। জাহানের কথাবার্তার ধরন যেন কোনো পাগলা গারোতে থাকা সাইকোদের মতো। জাহানের বাবা কিছুটা ভরকে যায়। তিনি ছেলেকে আর কিছু না বলার সিদ্ধান্ত নেন। খান গ্রুপের নতুন সিইও কোনো সংবাদ, কোনো পূর্বাভাস ছাড়াই চলে এসেছে। চেয়ারম্যান আশরাফ খানের ছেলের কথা মোটামুটি সবাই শুনেছে, তবে এই প্রথম সবাই তাকে দেখছে। একজন রাজা যেমন তার রাজত্বে প্রবেশ করে, ঠিক সেই রকমভাবেই নিজের অফিস রুমে প্রবেশ করে আদ্রিস। আদ্রিসকে দেখে সেক্রেটারি প্রেমা এগিয়ে আসে। স্যার, আমি আপনার সেক্রেটারি প্রেমা। আদ্রিস নিজের টেবিলে থাকা পিসিটার দিকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণ পর সেক্রেটারি প্রেমা আবার বলে, স্যার,
আদ্রিস এবার মাথা তুলে তাকায়। হোয়াট? মানে স্যার, আমি সেক্রেটারি প্রেমা। নাইস টু মিট ইউ মিস প্রেমা। অফিসে কি চলছে এবং নতুন প্রজেক্ট কি এবং কি চলবে সব কিছুর একটা ক্লিয়ার ডিটেলস আমাকে শেয়ার করুন দ্রুত। আর হ্যাঁ, এসবের সঙ্গে আমাকে একটা ব্ল্যাক কফি দিতে বলবেন। আর আমি যখন এসব চেক করব কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। আই রিপিট, কেউ যেন ডিস্টার্ব না করে। জি স্যার, আপনি যা বলবেন তাই হবে। আর একটা কথা, আসার সময় কিছু চেয়ার ফাঁকা দেখেছি, ওরা কোথায়? স্যার, ওরা হয়তো কোথাও কাজে গেছে। অফিস টাইম সকাল 9টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে কেউ যদি নিজের আসন থেকে উঠে কোথাও যায় ওয়াশরুম আর লাঞ্চ ব্রেক ব্যতীত, তবে তার সেদিনে বেতন কাটা। নোটিশটা প্লিজ বাইরে গিয়ে সবাইকে জানিয়ে দিবেন। আপনি এখন আসতে পারেন। আদ্রিস কোট খুলে চেয়ারে রাখে এবং তার নতুন সিইও এর চেয়ারে বসে পিসি অন করে। প্রেমা আদ্রিসের শার্টের উপর দিয়েই ওর ওয়েল বিল্ড বডি এর প্রতিটা ভাঁজ পর্যবেক্ষণ করে ফেলেছে। কেমন জানি একটা নেশা, যেটা ওকে দেখলে যে কোনো মেয়ে করতে চাইবে। আদ্রিস কিছুক্ষণ পর একটা চুটকি বাজায়। প্রেমার ধ্যান ফিরে। স্যার, আপনাকে আপনার কাজ বুঝিয়ে দিয়েছি, তাহলে এখানে কি? সরি স্যার, সরি। প্রেমা বেরিয়ে যায়। অফিসের সকল কলিগদের আদ্রিসের নতুন সিনেমের কথা জানিয়ে দেয় প্রেমা। এটা কি হলো? বস এসে এরকম তোড়জোড় শুরু করে দিয়েছে? ভারী খারাপ তো। ভাই, ইতালি থেকেছে এতগুলো বছর, সেই রকম একজন। দেখা যাক প্রেশার কমায় নাকি বাড়ায়। সবাই আদ্রিসের ব্যাপারে একটা করে মত প্রকাশ করছে, তবে কিছু ভালো আর কিছু খারাপ। প্রেমা আদ্রিসকে ব্ল্যাক কফি এবং সব কাজের ডিটেলস দিয়ে দেয়। আদ্রিস পুরোটা দিন ধরে সেটাকে স্টাডি করে। অফিস ছুটি হওয়ার পরেও আদ্রিস কিছু কাজ দেখছিল। এমন সময় সেখানে আসে প্রেমা। স্যার, অফিস তো ছুটি হয়ে গেছে, বাড়িতে যাবেন না? অফিস ছুটি হয়েছে, তাহলে আপনি এখানে কি করছেন মিস? মানে স্যার, আপনি আছেন, আমি কি করে চলে যাই? আদ্রিস হাতে থাকা ফাইলটা বন্ধ করে সামনে তাকায়। দেখুন মিস, আমার কাজ কখন শেষ হবে, আমি কখন যাব, এটা আমার বিষয়। আপনার কাজ শেষ, আপনি চলে যান। আমার জন্য কাল থেকে অপেক্ষা করবেন না। প্রেমা একটু অবাক হয়। ছেলেটা তাকে এভাবে ইগনোর করছে। প্রেমা এই অফিসের ভেতর সব থেকে সুন্দরী এমপ্লয়ি। সে অতিরিক্ত আধুনিক, স্মার্ট একটা মেয়ে। তাকে যে কেউ পছন্দ করে। তবে কথায় আছে না, মানুষ সেটাই বেশি পছন্দ করে যেটা তাকে পাত্তা দেয় না। এখানেও প্রেমার অবস্থা ঠিক সেই রকম। তবে আদ্রিসের অ্যাটিটিউড প্রেমার মন কেড়েছে। তাই তো অফিস ছুটি হওয়ার আগে চলে যাওয়া মেয়েটা অফিস ছুটি হবার পরেও অপেক্ষা করছে আদ্রিসের জন্য। আদ্রিস দেখে প্রেমা এখনও দাঁড়িয়ে আছে। সে তার গাড়ির চাবি নিয়ে উঠে দাঁড়ায়। প্রেমা মনে করে হয়তো এবার আদ্রিস তাকে তার সঙ্গে যাওয়ার জন্য বলবে, কিন্তু প্রেমাকে ভুল প্রমাণ করে দিয়ে আদ্রিস চাবি নিয়ে সোজা বাইরে চলে যায়। প্রেমা আদ্রিসের পেছন দিকে তাকিয়ে আছে। পেছন থেকেও পারফেক্ট। আর অ্যাটিটিউড দেখো না। আমি তো বারবার ক্রাশ খাচ্ছি মিস্টার খান। খান বাড়িতে সারা দিন শাশুড়ি মায়ের সঙ্গে বসে আদ্রিসের অফিস যাওয়ার আগে যত কাজ করতে হবে সবটা ট্রেনিং নিয়েছে আদ্রিতা। টাইও বাঁধা শিখে গেছে। মিসেস মাধবী বেগম শেষ কাজটা শিখিয়ে বলেন, হয়েছে মাগো তোমার শেখা? হ্যাঁ মা, এবার আমি একা সব পারবো। মাধবী বেগম ছেলের বউয়ের কপালে চুমু খায়। আমি তো একটা লক্ষ্মী বাচ্চা এনেছিলাম বাড়িতে। আদ্রিতা হাসে। তার শাশুড়ি আসলেই তাকে ভীষণ ভালোবাসে। এমন সময় মিসেস মাধবী বেগমের ফোন আসে। আদ্রিতার আম্মু কল করেছে। আদ্রিতা আম্মু ফোন করছে। ধরো মা, কী বলে শুনি। মাধবী বেগম কল রিসিভ করেন। হ্যালো, আসসালামু আলাইকুম বেন, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বেন, ভালো আছি। আবার ভালো নেই কেন, কি হয়েছে? আদ্রিতার বাবাকে সালাম হোসেনের ছেলেকে গুলি করে মারার চেষ্টা করার অপরাধে পুলিশ ধরে নিয়ে গেছে। এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা করতে পারলাম না। কি করব বুঝতে পারছি না। আদ্রিতা কথাটা শুনে ব্যাকুল হয়ে পড়ে। আম্মু কখন নিয়ে গেছে আব্বুকে? আম্মু কখন নিয়ে গেছে আব্বুকে? আদ্রিতা, মারে চিন্তা করিস না বাবা। বেআইন আপনার পাশে? আদ্রিতা, হ্যাঁ বেন, ও আমার সাথেই ছিল। আদ্রিতার মা চিন্তিত হয়ে পড়ে। আদ্রিতার বাবা হাজার অন্যায় করুক মেয়ের সঙ্গে, কিন্তু মেয়ে বাবা বলতে পাগল। আদ্রিতার চোখে পানি চলে এসেছে। এমন সময় সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে আদ্রিস। আদ্রিতা দৌড়ে যায় আদ্রিসের কাছে। আদ্রিস জড়িয়ে ধরে আদ্রিতাকে। আদ্রিতা মাথা উঠিয়ে বলে, আব্বুকে পুলিশ ধরে নিয়ে গেছে, কিছু করুন। আদ্রিস ভ্রুকুচকে তাকায়। তুই কি করে জানলি? আদ্রিতার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। আম্মু ফোন করেছে। তোর কাছে তো ফোন নেই বউ, তুই কি করে জানলি? আদ্রিতা নিজেকে ছাড়িয়ে নেয়। উফ, মাকে কল করেছিল, আপনি দ্রুত কিছু করুন, এত প্রশ্ন না করে। আদ্রিস আদ্রিতাকে নিজের কাছে নিয়ে নেয়। তুই আমার থেকে সরে যাচ্ছিস কেন? আমি সরছি না, প্লিজ কিছু করুন। করবো তো জান, তুই বলেছিস আমি কিছু করব না, তা কি হয়? আদ্রিস আদ্রিতার চোখের পানি মুছিয়ে দেয়। জান, তুই কাঁদবি তখন যখন তুই রাতে আমার সঙ্গে একান্ত মুহূর্তে কাটাচ্ছিস। তোর চোখে আমি শুধু সেই সময় পানি দেখতে চাই। তখন যত ইচ্ছে কাঁদবি। আমার কাছে ভিক্ষা চাইবি ছেড়ে দেওয়ার জন্য।
এখন কাঁদবি না, আর যখন কাঁদবি আমি মনে করব তোর আমাকে একান্তই খুব কাছে চাই। আদ্রিতা এখন বাবার চিন্তায় মগ্ন। আদৃশের ঠোঁট কাটা কথা শুনেও সে কোনো রকম প্রতিক্রিয়া জানাচ্ছে না, কারণ সে বুঝতেই পারছে না আদৃশ কী বলছে। আদৃশ আদ্রিতার চোখের পানি আবার মুছিয়ে দেয়। বলেছি না কাঁদবি না। আদ্রিতা ব্যাকুল হয়ে বলে, কিছু করুন প্লিজ। আদৃশ দীর্ঘশ্বাস ফেলে। আদ্রিতাকে ছেড়ে মায়ের দিকে তাকায়। মাধবী বেগম ছেলেকে চিনে। ছেলে যদি না যায় তাহলে সে কিছুই করবে না। তাই সে চুপচাপ আদ্রিতাকে রিকোয়েস্ট করতে দিল, কারণ এই পৃথিবীতে আদ্রিতাই সে নারী যে ওই পুরুষকে শান্ত করতে পারে, আবার আদ্রিতা সেই নারী যার জন্য ওই পুরুষ সব কিছু জ্বালিয়ে দিতে পারে। আদ্রিতাকে এক পায়ের উপর বসিয়ে রেখেছে আদৃশ। শক্ত করে মেয়েটার কোমর ধরে রেখেছে যাতে সে নড়াচড়া না করে। অন্য হাতে ফোনে কারোর নাম্বার বের করে কল দেয় কাউকে। 2 রিং হতেই অপর পাশ থেকে ফোন তুলে নেয়। হ্যালো স্যার, আমার শ্বশুর বাবাকে ছেড়ে দিন আফজাল সাহেব। জি স্যার, অবশ্যই, আমরা তো আপনার কমেন্টের অপেক্ষায় ছিলাম। ঠিক আছে, রাখছি। আদৃশ কল কেটে দেয়। জান বলে দিয়েছি, তুই আর কাঁদবি না। তোর চোখে পানি আমার সহ্য করতে পারি না। আম্মুকে কল দিন। আদৃশ আবার কল করে নিজের শাশুড়িকে। অরুণা বেগম ফোন তুলে নেয়। হ্যালো বাবা। আম্মু, আব্বু পৌঁছে যাবে কিছুক্ষণের মাঝে বাড়িতে। ধন্যবাদ বাবা। ধন্যবাদ দেওয়ার কিছু নেই আম্মু, কাজটা শুধুমাত্র আপনার জন্য করেছি, তা না হলে আপনি তো সবটা জানেন। আমি জানি বাবা, আমার আদ্রিতার খেয়াল রাখো। জি আম্মু। আদৃশ কল কেটে দেয়। আদ্রিতা নিরিবিলি ছিল এত সময়। আদৃশ বউয়ের গলা থেকে চুল সরিয়ে সেখানে ঠোঁট রাখে। জান, একটুর জন্য তুই আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি। তুই আর কখনো কাঁদবি না। তোর কান্না আমার বুকের যন্ত্রণা দেয়। আমার মনে হয় সব কিছু জ্বালিয়ে দিই। আদ্রিতা কিছু বলে না, তবে আদৃশের ছোঁয়া তার ভেতরে কম্পন সৃষ্টি করেছে। কেমন ঠান্ডা হয়ে আসছে হাত পা। আদৃশ ঠোঁট ঘষতে ঘষতে হঠাৎ করেই কামড় দিয়ে দেয়। আদ্রিতা আহ করে ওঠে। আদৃশ আদ্রিতার 2 গাল চেপে ধরে। কথা বললে উত্তর কেন দিস না? সরি। চল জান, বেলি ফুলের মালা নিয়ে এসেছি তোর জন্য। আদৃশ কোলে তুলে নেয় আদ্রিতাকে। আদ্রিতা কিছু বলে না, চুপচাপ আদৃশের ঘাড়ে মাথা রাখে। রুমে এসে আদ্রিতাকে বিছানায় বসিয়ে দেয় আদৃশ। আর কাঁদবি না, আমি ফ্রেশ হয়ে আসছি, একসঙ্গে খাবার খাবো। আদ্রিতা মাথা নাড়ায়, তবে আদৃশ দাঁড়িয়ে আছে। আদ্রিতা মাথা উঁচু করে তাকায়। আদৃশ আদ্রিতার ঘাড় ধরে নিজের দিকে নিয়ে আসে। আমি যখন কিছু বলবো তখন কথা বলে উত্তর দিবি। তোর নীরবতা আমার পছন্দ না। তুই শুধু আমার সঙ্গে কথা বলবি, আমি যা বলবো তার সঠিক উত্তর দিবি, বুঝেছিস? ঠিক আছে। আদৃশ এবার ব্লেজারটা খুলে আদ্রিতার কাছে দেয়। শার্টের বোতাম খুলতে খুলতে ওয়াশরুমের দিকে অগ্রসর হয়। আদৃশ ওয়াশরুমে গেলে আদ্রিতা ওর কোটটা ঠিকঠাক করে রাখে। মনে মনে চিন্তা করে, লোকটা পাগল, কিন্তু আমার ভীষণ ভালোবাসা আসে ওনাকে দেখলে। এরপর আদ্রিতা ভাবে, আচ্ছা ভালোবাসা কি আসে নাকি থাকে? নিজের কল্পনাতে নিজেই হাসে আদ্রিতা। ওয়াশরুম থেকে ভেজা হাত বাড়িয়ে আদ্রিতাকে আওয়াজ দিচ্ছে আদৃশ। আদৃশের আওয়াজ শুনে আদ্রিতা দ্রুত সেদিকে এগিয়ে যায়। বউ, আমাকে ট্রাউজারটা ধরে দে, আমি আনতে ভুলে গেছি। আদ্রিতা আদৃশের ডাক শুনে যায় ট্রাউজার আনতে। ট্রাউজার নিয়ে হাত বাড়িয়ে দেয়, তবে ট্রাউজারের সঙ্গে আদৃশ তার বউকে ওয়াশরুমে টেনে নেয়। চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ছাড়ুন, কি করছেন এসব? তোকে ছাড়তে ধরিনি জান। তোকে যদি ছাড়তে হয় তাহলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আদ্রিতা মুখ ফুলিয়ে বলে, আমি কি ওভাবে ছাড়তে বলেছি? আমি তো বলেছি এখন ছাড়তে। ভারী অসভ্য আপনি। অসভ্যতার কি দেখেছিস জান? এখন তো অসভ্য হয়নি। যেদিন অসভ্য হয়ে যাব সেদিন পারবি তো আমাকে ঠেকাতে? তোর এই ছোট্ট শরীর আমার রুক্ষতা সহ্য করতে পারবে তো? আদ্রিতার গাল লাল হয়ে গেছে। তার উপর আদৃশের চুল দিয়ে পড়ছে ফোঁটা ফোঁটা পানি, যা আদ্রিতার গায়ে গিয়ে লাগছে। আদ্রিতার সামনের অংশ ভিজে গেছে। ছাড়ুন, এই রাতে গোসল করলে ঠান্ডা লাগবে। আদৃশ আদ্রিতাকে আরও জড়িয়ে নেয়। যান, তাহলে এমন কাজ করব যার জন্য মধ্যরাতে গোসল করতে হয়। তাহলে আর এসব কমপ্লেন করতে পারবি না। আদ্রিতার শরীর কাঁপছে। শীতল অনুভূতি এবং পানির ছোঁয়ায় আদ্রিতার ছোট্ট শরীরটা কাঁপছে। আদৃশ বাঁকা হাসে। চোখ জোড়ে আলাদা একটা ভয়াবহতা তার। আদ্রিতার ঘাড়ে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। এমনভাবে চেপে ধরেছে যাতে এদিক ওদিক যাওয়ার কোনো সুযোগ নেই। তাই উপায় না পেয়ে আদ্রিতাও শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। আদ্রিতার শরীর কম্পন খুব ভালো করে অনুভব করছে আদৃশ। আমার প্রাণভোমরা এভাবে যদি সারা জীবন আমার বাহুডোরে আবদ্ধ না থাকতে পারিস তাহলে এই পৃথিবীতেই থাকার প্রয়োজন নেই তোর। আদ্রিতা মাথা ওঠায়। আদৃশের চোখে চোখ রাখে। আমি কোথায় যাব? যেতে চাইলেও পারবি না। এমন করে কথা কেন বলেন সবসময়? আমি এমনই। আদ্রিতার ঠোঁট উল্টে বলে, খিদে পেয়েছে, আপনার জন্য সব কাজ শিখেছি, এখন পর্যন্ত খায়নি, চলুন খেয়ে নেই। আদ্রিতার খিদে পেয়েছে কথাটা শুনে কি আদৃশ আর স্থির থাকতে পারে? আদে ভেজা বউকে ছেড়ে দেয় আদৃশ। যা, জামা পাল্টে নে। আদ্রিতা চলে যায়। আদৃশ নিজেকে ড্রাই করে ট্রাউজার আর গেঞ্জি পরে নেয়। টেবিলে আপাতত শুধু আদ্রিতা আর আদৃশ, কারণ সবার খাওয়া হয়ে গেছে।
আর আদ্রিস এখন চায় না তাদের ভিতর কোনো সার্ভেন্ট আসুক। বাধ্য বউয়ের মতো আজিতা সকল খাবার বেড়ে দেয় আদ্রিসকে। এরপর নিজে বসে চেয়ারে। আজিতাকে চেয়ারে বসতে দেখে আদ্রিস আজিতার এক হাত ধরে দাঁড় করায় আবার। আজিতা অবাক হয়ে বলে, কি হয়েছে? সার্ভেন্টদের কেন সরিয়ে দিয়েছি বলতো? কেন? যাতে করে তুই এখানে বসতে পারিস। কথাটা বলে আদ্রিস আজিতাকে নিজের কোলে বসায়। অবশ্য ওদের সামনে কোলে বসাতে কোনো সমস্যা হতো না, কিন্তু তোর লজ্জা লাগে তাই ওদের পাঠিয়ে দিয়েছি। আজিতা মাথা উঠিয়ে চোখ পিটপিট করে তাকায়। আদ্রিস মৃদু হেসে আজিতার গাল দুটো চেপে ধরে চুমু খায় চোখে। এত কিউট কেন? আজিতা আরও লজ্জা পেয়ে যায়। গাল দুটো খেয়ে ফেলবো যান। আপনি ভাত খাবেন না? হ্যাঁ হ্যাঁ খাবো খাবো। আদ্রিস এবার আজিতাকে জ্বালানো বাদ দিয়ে খাবার বাড়ে প্লেটে। নিজেও খান আর বউকেও খাইয়ে দেয়। আদ্রিতা পা দুলিয়ে খাচ্ছিল। আদ্রিস সেসব ছোট ছোট বিষয় খেয়াল করে। আদ্রিতা কী করে কী না করে সব কিছু খেয়াল করে। আদ্রিতার প্রতিটা ভালো স্বভাব এবং খারাপ স্বভাব সবই সে খেয়াল করে। খাওয়া শেষে দুইজন উপরে চলে যায়। আদ্রিস এবং আদ্রিতার সকল কাজ পর্যবেক্ষণ করছিল এতক্ষণ ধরে দুটো চোখ। ওরা উপরে চলে গেলে সেও অন্যদিকে চলে যায়। হসপিটাল থেকে ছুটি দিয়ে দিয়েছে জাহিনকে। জাহিনের বাবা ছেলেকে নিয়ে বাড়িতে চলে এসেছে। জাহিনের বাবা উকিল। অনেক কাজ ছেড়ে তিনি এতদিন ছেলেকে নিয়ে হসপিটালে ছিলেন। বাসায় এসে অনেক ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে বসে গেছেন। জাহিদ তার রুমে এসে ফোন অন করে। হসপিটালে থাকাকালীন সেও ফোন ব্যবহার করতে পারেনি। ফোন হাতে নিয়েই কল করে কাউকে জাহিন। হ্যালো। অপর পাশ থেকে, জি স্যার বলুন। ক্লায়েন্টকে বলো অপেক্ষা করতে। স্যার অপেক্ষা করবে? আপনি বললে সবাই অপেক্ষা করবে। সবাইকে বলো কিছু দিনের জন্য কাজ ছেড়ে দেশ থেকে চলে যেতে। আদ্রিস খান এসেছে ইতালি থেকে। আশা করি এর থেকে বড় আতঙ্ক তোমাদের দেওয়ার প্রয়োজন নেই। আদ্রিস খানের নামটা শুনে অপর পাশের লোকটা তুতলে যায়। কী বলছেন স্যার? আদ্রিস খান? হ্যাঁ, যা বলছি তাই করো। আর এখন আমার সঙ্গে কেউ কোনো প্রকার যোগাযোগ আপাতত করবে না। জি স্যার। জাহিন কল কেটে দেয়। আয়নার দিকে তাকিয়ে নিজের হাতের ক্ষত স্থানটা দেখে। অদ্ভুত তাই না? এই খেলা কত দূর খেলতে পারে আদ্রিস খান, আমিও দেখব। আয়নার সামনে দাঁড়িয়ে চুল বেঁধে নিল আদ্রিতা। শোবার আগে চুল না বাঁধলে ভালো লাগে না। এখন ভালো লাগবে ঘুমালে, আর চুল সামনে আসবে না। আদ্রিতাকে চুল বাঁধতে এক নজরে তাকিয়ে তাকিয়ে দেখছিল আদ্রিস। প্রতিটা পদক্ষেপ লক্ষ্য করে বউয়ের। চুল বাঁধা শেষে আদ্রিতা ঠোঁটে একটু লিপ বাম ব্যবহার করে। তারপর বিছানায় উঠে বসে। আপনি শোবেন না? না শুব না। কেন? কাজ আছে কিছু। তাহলে আমি ঘুমাই। হ্যাঁ। আদ্রিতা শুয়ে পড়ে। ক্লান্ত সে, রাতও হয়েছে। শুয়ে পড়তে ঘুম চলে আসে। আদ্রিস তাকিয়ে আছে আদ্রিতার গ্লোসি ঠোঁট দুটোর দিকে। আদ্রিস চাইলে এখনই হামলা করতে পারে ও ঠোঁট জোড়ায়, কিন্তু সে আদ্রিতাকে সময় দিতে চায়। হুট করে আদ্রিসের স্পর্শ আদ্রিতাকে ভয় পাইয়ে দিতে পারে। আদ্রিতা ভয় পাবে এমন কোনো কাজ আদ্রিস করতে চায় না। তাই নিজের মন না চাইতেও আদ্রিতাকে সে সময় দিচ্ছে। ঘুমিয়ে নে যান, খুব করে ঘুমিয়ে নে। আমার সময় যখন আসবে তখন এই ঘুমটা আমি তোকে ঘুমাতে দেব না। তাই এখন ঘুমিয়ে নে। সামনে কঠিন সময় আসছে। আদ্রিস আসলে ল্যাপটপে আদ্রিতার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফর্ম দেখছিল। আদ্রিতা এইচএসসিতে ভালো রেজাল্ট করেছে। আদ্রিতাকে সে আরও ভালো করে লেখাপড়া করাতে চায়। নিজের কাজ শেষ করে আদ্রিস চাদরের নিচে চলে আসে। আদ্রিতাকে জড়িয়ে নেয়। আদ্রিতার ঘ্রাণ মাতাল করে দেয় ওকে।